আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করে পার্টটাও একটা কাপলের ক্যালকুলেট। আজকে আমরা কিছুটা থিওরি পড়ব, কিছু ন্যুমেরিক্যাল প্রবলেম সলভ করব। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অফ। একটা কথা মনে রাখবে উজ্জয়িনী, একটা অবজেক্টের উপর আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে কি পেয়েছি? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে নিউটন সেকেন্ড ল ওয়াইজ আমরা যদি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ইন দ্য ডাইরেকশন অ্যাপ্লাইড ফোর্স অবজেক্টের একটা হতে পারে, নাও হতে পারে। আমরা কনসিডার করে নিই হচ্ছে, তাহলে পরে কারণ যদি তাহলে অ্যাক্সিলারেশন মানে আমার কাছে সামনে রয়েছে, তার উপরে তাহলে এরকম সিচুয়েশনকে সাফিসিয়েন্ট তার যে অবজেক্ট, তখন অবজেক্টের একটা ফোর্স ডাইরেকশন, যদি একটা ফোর্স অবজেক্ট উপর অ্যাপ্লাই কর থাকবে তা ডাইরেক্ট। কিন্তু যদি মোর দ্যান ওয়ান অ্যাক্ট করে অন অ্যান অবজেক্ট, তাহলে আমরা এরকম পাই এখানে অবজেক্টের কোনো এখানে অবজেক্ট, এই কন্ডিশনটাকে আমরা বলি দ্য বডি আন্ডার দ্য অ্যাকশন অফ। আমরা এখানে যেহেতু রোটেশনাল করছি তা কিছু তাই জন্য বাদ দিচ্ছি, আমরা শুধু কনসেন্ট্রেট করছি এই পার্টে। আমরা কি যে একটা বডি থাকছে আন্ডার দ্য অ্যাকশন, তার মানে দেখছো অবজেক্ট নাম্বার অফ অ্যাপ্লাই পয়েন্ট অ্যাবাউটে অর কোন অ্যাবাউটে, এই কন্ডিশনটা পসিবল যদি আমরা এটা ফলো করি। একটা অবজেক্টের উপর এন নাম্বার অফ ফোর্সেস অ্যাক্ট করলেও অবজেক্টের কোন, তার মানে অ্যাপ্লাইড ফোর্সের কোনো রোটেশনাল এফেক্ট, তার একটাই কন্ডিশন হবে যে কোন যে পয়েন্টের অ্যাবাউটে বডিটা রোটেট করতো বা রোটেট করে, সেই পয়েন্টের অ্যাবাউটে যতগুলো ফোর্স অ্যাপ্লাই করতো অন দ্যাট অবজেক্ট অর অন দ্যাট বডি, তাদের যদি সেপারেটলি অফ ফোর্স ক্যালকুলেট করো এবং তার যদি অ্যালজেব্রাইক সাম ক্যালকুলেট করো, তাহলে সেই অ্যালজেব্রা পাবে। ফর এক্সাম্পল, ধরো তিনটে ফোর্স অ্যাক্ট করছে F1 বডির উপরে, তিনটে ফোর্স সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করছে বডির কোনো অ্যাবাউট এ সার্টেন পয়েন্ট। তাহলে এর আলটিমেট যেটা স্টেট, এখান থেকে আমরা যদি, তাহলে আমাকে সেপারেটলি ক্যালকুলেট করতে হবে F1 ফোর্সের মোমেন্ট অ্যাবাউট দ্যাট পয়েন্ট, তারপর ক্যালকুলেট করতে হবে F2 অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, আর লাস্টে গিয়ে F3 ফোর্সের মোমেন্ট অ্যাবাউট। তাহলে তিনটে ফোর্সের তুমি মোমেন্ট, এর যদি অ্যালজেব্রাইক নাও, তাহলে তুমি তার মানে অর টার্নিং এফেক্ট অফ ফোর্স, এটা একজন ট্রাই করে ক্যান্সেল অবজেক্টের উপরে মোর দ্যান ওয়ান ফোর্স অ্যাক্ট করলেও অবজেক্টের কোনো একটা পয়েন্টের আউটে, এই কন্ডিশনটাকে আমরা দ্য অবজেক্ট অর দ্য বডি ইন
আন্ডার দ্য অ্যাকশন। ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এই পুরো ব্যাপারটাকে খুব সিম্পল ওয়েতে লিখতে চাই, তাহলে কি লিখবো? বডি ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন নাম্বার অফ ফোর্সেস, দ্য algebraic sum of the moments of the force about any point of the body। এই মোমেন্টে তুমি অ্যাবাউট এনি বডি, তার মানে তুমি এই পয়েন্টটাকে রেফার করছো, যে পয়েন্টের অ্যাবাউটে বডিটা রোটেট করতে পারে। তাহলে ফোর্সেস অ্যাবাউট এনি পয়েন্ট অন দ্য বডি ইকুয়াল টু। এইবার যদি আমি প্রিন্সিপাল অফ মোমেন্টসের যদি স্টেটমেন্টটাকে কনসিডার করি, তাহলে আমার এখানে এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটার কথা আমি বলে, এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে বলা হয় রোটেশনাল। এবার যখনই এন নাম্বার অফ ফোর্সেস অ্যাক্ট করবে সাইমালটেনিয়াসলি একটা অবজেক্টের উপর, তখন কিছু ফোর্স আমার ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস করবে, কিছু ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট করবে অ্যাবাউট দ্য সেম অ্যাট বডি। তাহলে তোমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে কোন কোন ফোর্সগুলো ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস, তাদের অ্যালজেব্রাইক সাম নিলে। তারপর তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোন অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট প্রডিউস অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, তাদের অ্যালজেব্রাইক সাম নিলে। তাহলে তুমি ফলো করবে, তার পড়বে সেটা হচ্ছে কি, অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য ক্লকওয়াইজ মুভ ইকুয়াল দ্য অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মুভ। যেখানে যে পয়েন্টের অ্যাবাউটে ক্যালকুলেট করে এই পয়েন্টটা, কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে যদি এরকম হয় উজ্জয়িনী, ধরো F1 F2 F3, তুমি দেখছো F1 আর F3 ক্লকওয়াইজ মুভমেন্ট প্রডিউস অ্যাবাউট এ পয়েন্ট, F2 F4 অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট প্রডিউস অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। তাহলে F1 আর F কে তুমি অ্যাড করে পাবে টোটাল আর ক্লকওয়াইজ মুভমেন্ট, F2 F4 এর মুভমেন্টকে অ্যাড করলে তুমি পাবে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ আর ইঝাল। তাহলে পরে আমরা যদি স্টেটমেন্টটাকে ফলো করি উজ্জয়িনী, তাহলে আমি স্টেটমেন্টে কি বলবো? পরে বডি বি ইন রোটেশনাল ইকুইলিব্রিয়াম, দ্য algebraic sum of all the clockwise movement equal the algebraic sum of the anti-clockwise movement about the same, or অনেক সময় এটাকে এভাবেও অনেকে বলে about the same fulcrum। একই ব্যাপার উজ্জয়ী, পয়েন্টটা সেম থাকতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। এবার অলরেডি আমরা দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা কনসিডার করি পজিটিভ মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্টকে কনসিডার করি নেগেটিভ মোমেন্ট। তাহলে আমরা অপোজিট পাবো ইকুয়াল ইন, তাহলে একটা মোমেন্ট আর একটা মোমেন্ট। দেখো এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা যদি এটাকে খুব সিম্পল ওয়েতে উজ্জয়িনী ভেরিফাই করতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে দেখো। আমরা এইরকম একটা ডায়াগ্রামকে, এই ডায়াগ্রামটার মধ্যে কি রয়েছে, একটা মিটার স্কেল দেখো নেওয়া হয়েছে, যেটাকে একটা রিজিড সাপোর্ট থেকে আমরা হরাইজেন্টালি সাসপেন্ড করে রেখেছি। এই থ্রেডটা হচ্ছে একটা রিজিড থ্রেড এবং এটার কোনো ইলাস্টিক প্রপার্টি নেই, তার মানে ওয়েট অ্যাপ্লাই করলে এই সাপোর্ট থেকে যে থ্রেডটা দিয়ে তুমি এই মিটার স্কেলটাকে সাসপেন্ড করে রেখেছো, এর লেন্থ ইনক্রিজও করবে না
আবার তুমি একে ফোর্স করাতে পারবেন। তার মানে এটাকে আমরা একটা স্ট্রং থ্রেড হিসাবে চিনি। আমার এই সাপোর্টটা হচ্ছে একটা রিজিড সাপোর্ট। এবারে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে আমি এই ধরো এটা মিড পয়েন্টেই আমি এটাকে সাসপেন্ড করি, সাপোর্ট করি। এইবার এই মিড পয়েন্টে যে সাসপেন্ডেড রয়েছে এই পয়েন্ট থেকে L1 ডিস্টেন্সে একটা টুয়ার্ডস লেফট পয়েন্ট করছি, L2 ডিস্টেন্সে আমরা একটা পয়েন্ট কিউকে কনসিডার করছি। এখানে দুটো স্প্রিং ব্যালেন্সের মতন দেখো, দুটো স্প্রিং ব্যালেন্স অ্যাটাচমেন্ট রাখা হয়েছে। লেফট স্প্রিং ব্যালেন্সে একটা W1 ওয়েট আমরা সাসপেন্ড করেছি, আর রাইট স্প্রিং ব্যালেন্স থেকে আমরা একটা W সাসপেন্ড করে। এবারে জেনারেল আমাদের যদি আমরা দুটো লেন্থকে সেম রাখতাম ফ্রম দিস মিড পয়েন্ট, তাহলে W1 W2 নয়, তাহলে আমি কি দেখতাম, অবজার্ভ করতাম যে হরাইজেন্টাল স্কেলটা সেই সাইডে টিল্ট করে, এ সাইডে বেশি। এবারে আমাকে কি হয়েছে, আমার টার্গেট হচ্ছে আমাকে এই প্রিন্সিপাল অফ মুভমেন্ট করাতে। এবার আমাদের ডায়াগ্রাম কি বলছে, W1 পয়েন্ট এই হরাইজেন্টাল স্কেলটা রোটেট করবে অ্যাবাউট দিস ডিরেকশনে রোটেট করবে। W1 এর জন্য ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক। আর W2 ক্লকওয়াইজ। তাহলে এই দুটোকে আমাকে ক্যান্সেল করাতে হবে। এবার W1 W2 নয়, তাই জন্য আমাকে কি করতে হবে, লেফট রাখলে চলবে। তার মানে কিউটাকে আমাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হয়েছে যাতে আমি দেখতে পাচ্ছি এই দুটো সাসপেন্ড থাকলেও এই হরাইজেন্টাল স্কেলটা কোনো সাইডেই টিল্টেড নয়, এক্স্যাক্টলি হরাইজেন্টাল হয়ে আছে। তার মানে W1 এর ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাবাউট দিস, আর W2 এর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, এই দুটোর ম্যাগনিটিউড আমি পাচ্ছি। তাহলে আলটিমেটলি একটা মোমেন্ট আর একটা মোমেন্টকে ক্যান্সেল করে দিই। এটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে আমাকে যদি বলা হয় ক্যালকুলেট করো হোয়াট ইজ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ প্রডিউসড বাই W1 অ্যাবাউট দ্যাট পয়েন্ট, তাহলে আমি কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ W1 অ্যাবাউট দ্য পয়েন্ট। আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে উজ্জয়িনী যেখান থেকে আমি তোমার হরাইজেন্টাল স্কেলটাকে আমি সাপোর্ট করে রেখেছি, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম ধরো ও, পয়েন্ট ও। তাহলে এর ইকুয়েশনটা কি লিখবো উজ্জয়িনী? W1টাকে তুমি কতটা ডিস্টেন্সে সাসপেন্ড করেছো পয়েন্ট বা ও পয়েন্ট থেকে? L1 ডিস্টেন্স, তাই তো? তাহলে পরে হ্যাঁ। তাহলে পরে আমার W1 এর মোমেন্ট কত হবে, W1 ইন 1, দেখো এটা পাবো কিনা। হ্যাঁ স্যার। তাহলে একই রকম ভাবে ক্লকওয়াইজ মুভমেন্ট অফ W2 অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, এটা তাহলে কত হবে উজ্জয়িনী? W2 স্যার W2 ইন্টু L2। W2 ইন্টু L2, ভেরি গুড। W, এইবার স্কেলটা হরাইজেন্টাল আছে, তার মানে কি, তার মানে দ্য স্কেল, তাহলে আমার কাছে স্টেটমেন্ট ওয়াইজ কি বলবো আমি, when the scale anti-clockwise bent, clockwise bent must be equal to clockwise movement যাবে উজ্জয়িনী। তাহলে হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে দাঁড়াবে, এটা হচ্ছে W1 টাইমস L1 must be equal to W2 টাইমস। এবারে
একটা জিনিস আমাকে বলো তো উজ্জয়িনী, W1 আর W2 কোনটা গ্রেটার? স্যার W1। W1 গ্রেট, তাই জন্য আমাকে, তাহলে এইভাবে আমরা এক্সপেরিমেন্টালি এই প্রিন্সিপাল অফ মোমেন্ট করা। এখন পাড়ার দোকানে আমাদের এই যে তোমার গ্রসারি সবগুলো থাকে, বা তোমার আমাদের মুদিখানার দোকান টোকান এগুলোতে এখন তো সব জায়গাতেই তোমার হয়ে গেছে আগেকার দিনের হ্যাঁ স্যার। মানে কি একটা কি 1 কিলো বা 500 লেফট প্যানের মধ্যে। স্যার একটাতে মানে ব্লকস অফ ওয়েট থাকতো আর একটাতে অবজেক্টটা থাকতো। হ্যাঁ, তাহলে পরে সেখানে আলটিমেট তারপর ওই যে তোমার উপরে একটা তাহলেই তুমি খেয়াল পড়ছে দেখো ওই সাপোর্টে থেকে থাকতো, সেটা হরাইজেন্টাল থাকতো। তাহলে হুম। দেখো এখন তো অলমোস্ট সব জায়গাতেই ইলেকট্রনিক ব্যালেন্স হয়, এই কারণের জন্য আর এখন এবারে ওর মধ্যে অনেক রকম তোমার মানে কারচুপি করা যেত, যেটা তোমার লোকেরা করতো, হ্যাঁ, যাতে করে দেখতে পাচ্ছ হয়তো তুমি 1 কিলো আলটিমেট 950 আর স্ট্রাকচার অ্যামাউন্ট অফ অ্যাপ্লাই করল, ওই পার্টটা তো গেল। এবারে আমরা এর পরের পার্টে যেটাতে আমরা যাব সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ মাস বা সেন্টার গ্র্যাভিটি টার্ম শুনে কখনো শুনেছো? জয়নি, আমার কথা শুনতে পাচ্ছো? স্যার আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমি একবার রিজয়েন করলে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দেখো তো উজ্জয়িনী, এবার আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমার তাহলে কিছু আমি তোমায় জিজ্ঞাসা করছিলাম উজ্জয়ী, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস এর টার্ম তুমি আগে কখনো শুনেছো? হ্যাঁ স্যার।
আইডিয়া সেন্টার? মানে একটা পয়েন্ট যেখানে ধরো একটা অবজেক্টের সব ওয়েট কনসেন্ট্রেটেড আছে। তো ডেফিনেশন তুমি একদম কারেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা অবজেক্ট, ধরো আমরা যদি জাস্ট এর এই ফিগারটাতে যাই উজ্জ্বল, এখানে দেখো এই গারফিল্ডের ওয়েটটা ওর বডির সেন্টার থেকে ডাউনওয়ার্ড জেনারেল একটা সাপোর্ট ফ্লোরের উপরে বা টেবিলের উপরে, সারফেসের উপরে আমরা যখন একটা ব্লককে বা অবজেক্টকে রাখবো, আমরা সেই অবজেক্টের মিড পয়েন্ট থেকেই এরকম ডাউনওয়ার্ড ডাইরেকশন অ্যারো, দিস ইজ অফ দ্য অবজেক্ট। এই পয়েন্টটা আমাদের যদি জিওমেট্রিক্যাল স্ট্রাকচার হয়, এটা ধরো একটা রেক্ট্যাঙ্গুলার, একটা স্ফিয়ার হতে পারে, এরকম যদি যাদের একটা প্রপার জিওমেট্রিক্যাল শেপ আছে, তাহলে আমরা এটা ওই তার থেকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যারোটা ড্র করা হয়েছে। এটা তো সেন্টার থেকে, এই অ্যারোটা তো এই পয়েন্ট থেকে না করে পায়ের এখান থেকেও, মাথার এখান থেকেও আমাদের আগে প্রথম, আমরা কি জানি এই আর্থের সারফেস বা আর্থের একটা সার্টেন সারফেস থেকে সার্টেন ডিস্টেন্সের মধ্যে, তখন তুমি একটা অবজেক্ট করো, এই অবজেক্টকে আর্থ নিচের দিকে একটা ফোর্স অ্যাট্রাক্ট করছে, আমরা বলি গ্র্যাভিটি অর গ্র্যাভিটি আর্থ। এটা আলটিমেটলি আমরা ওয়েট হিসাবে, এবারে একটা বডি, একটা তার মধ্যে নাম্বার অফ এই পার্টিকেল বা পয়েন্ট, এই মোমেন্ট জাস্ট এই মাথায় রাখো, যেন এটা এমন একটা অবজেক্ট এটার ডাইমেনশন একটা পয়েন্টের মতো, পয়েন্টের মতো মানে ভলিউম, ভলিউম থাকে না, পয়েন্ট যেরকম তাই করে না, ঠিক সেরকম পার্টিকেল বা পয়েন্ট হচ্ছে এমন একটা অবজেক্ট যার কোনো, তার মানে একটা পয়েন্ট, কিন্তু তার একটা মাস আছে। আমরা এইটুকু এখন জানি, তাই আমাদের এই সলভ হয়ে যায়। এবারে একটা রিজিড বডির উপর এরকম ফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস রয়েছে, প্রত্যেকটা পার্টিকেলকে আর্থ নিজের সেন্টারের দিকে একটা ফোর্সকে অ্যাট্রাক্ট করছে। তাহলে পরে আমরা যদি এই পুরো ব্যাপারটাকে একটা ডায়াগ্রামের ফর্মে দেখি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? ব্যাপারটা অনেকটা দাঁড়াবে, দেখো তুমি ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখো বেশ কয়েকটা পার্টিকেলকে ড্র করা হয়েছে, এরকম ফাইনাইট নাম্বার অফ পার্টিকেল, এখানে অবজেক্টে দেখো কোনো, প্রত্যেকটা পয়েন্টকে বা প্রত্যেকটা পার্টিকেলকে আর্থ তার সেন্টারের দিকে একটা ফোর্সকে অ্যাট্রাক্ট করছে। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট বা পার্টিকেলের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট রয়েছে। আর ওয়েট হচ্ছে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে প্রত্যেকটা ডাব্লু হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এইরকম একটা রিজিড বডির উপর যতগুলো পার্টিকেল আছে, এই প্রত্যেকটা পার্টিকেলের যে করেসপন্ডিং ওয়েট রয়েছে, আমরা যদি এই টোটাল সামেশন একটা ভেক্টর কন্ডিশনে আমরা এটাকে বলি রেজাল্টেন্ট অর এফেক্ট অফ ফোর্স ক্যালকুলেট, এইটা আমরা দেখতে পাই এর যেটা জিও সেন্টার, এই সেন্টার থেকে রেজাল্টেন্টটা ডাউনওয়ার্ড ডাইরেকশন অ্যাক্ট করে, কারণ প্রত্যেকটা ডাব্লু দেখো ডাউনওয়ার্ড ডাইরেকশন, এই প্রত্যেকটা ডাব্লু
যদি তুমি একটা করে ফোর্স হিসাবে ইমাজিন করো, তাহলে প্রত্যেকটা ফোর্সের ডাইরেকশন দেখো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার মানে ফোর্স তো হচ্ছে প্যারালাল টু। তাহলে তুমি একটা অবজেক্টের উপরে যদি ধরো ফর ইনস্ট্যান্স তুমি কনসিডার করো এই অবজেক্ট 1000 পার্টিকেলস, তাহলে এরকম তুমি 1000 ডাব্লু পাবে। তার মানে কি 1000 ফোর্স আর প্যারালাল টু অ্যান্ড দে আর অ্যাক্ট দ্য সেম ডাইরেকশন। এই 10,000 এর তুমি রেজাল্টেন্ট ক্যালকুলেট করো, তাহলে সেই রেজাল্টেন্টটা এই অবজেক্টে একটা পার্টিকুলার পয়েন্টে সেম ডাইরেকশন অফ ইন্ডিভিজুয়াল ফোর্স অ্যাক্ট করবে। এই যে রেজাল্টেন্ট ফোর্সটা তুমি, সেই রেজাল্টেন্ট ফোর্সটাই তোমাকে প্রোভাইড করবে দ্য ওয়েট দ্য এন্টায়ার বডি। এটা বেসিক্যালি হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ডাব্লু গুলোর রেজাল্টেন্ট ক্যালকুলেটে আমরা পেয়ে। তাহলে এই যে পয়েন্টটা, যে পয়েন্ট থেকে ওই অবজেক্টের আমরা নেট ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন অ্যাক্ট করতে পারছি, সেই পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার অফ গ্র্যাভিটি। ব্যাপারটা এই অবধি তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার তুমি যদি এই পয়েন্টের অ্যাবাউটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাব্লু যদি মুভমেন্ট ক্যালকুলেট করো, তাহলে পরে তুমি প্রত্যেকটা ডাব্লু তুমি একটা করে ইন্ডিভিজুয়াল মোমেন্ট পাবে অ্যাবাউট দিস। এবার তুমি দেখতে পাবে এই জি পয়েন্টের লেফটে কিছু পার্টিকেলস আছে, পয়েন্টের রাইটে কিছু পার্টিকেল। তার মানে আবার এখানে ওয়াইজ ক্লকওয়াইজ ব্যাপারটা দাঁড়াবে। আমরা অত কমপ্লিকেট না গিয়ে আমি যদি ভাবে বলি যে যতগুলো ইন্ডিভিজুয়াল ডাব্লু আছে, এদের যদি আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মুভমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট ক্যালকুলেট করে তার যদি অ্যালজেব্রাইক সাম ক্যালকুলেট করি অ্যাবাউট দ্য পয়েন্ট, তাহলে পরে পাবে হচ্ছে এটাই হয়। দেখো দেখো, যখন তোমার টেবিলের উপরে একটা ধরো বইকে রেখে দিয়েছো, ওই বইটা কি নিচে থেকে করে? কেন করছে? তার কারণ ওই বইটার যতগুলো পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলের কেস এরকম ডাউনওয়ার্ড ডাইরেকশন ডাব্লু অ্যাক্ট করছে। ওই বইয়ের একটা ডেফিনিশন অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাবাউটে এই সকল পার্টিকেলের যদি ক্যালকুলেট, তার যদি লাইক সাম নাও, তাহলে পরে তুমি লাইক সাম অফ অল দি ডাব্লু সাম আউট দ্য পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ তাহলে পরে আমরা আলটিমেটলি কি বলতে পারছি, কেন এই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোকে আমি এই মোমেন্টে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কনসিডার করছি ওয়েট অফ দ্য বডি অ্যাজ এ সিঙ্গল ফোর্স, যেটা এই পয়েন্ট থেকে অ্যাক্ট করছে দ্য ভার্টিক্যালি। তাহলে আমি যদি টোটাল ব্যাপারটাকে এইভাবে ইমাজিন করি, তাহলে ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ এ বডি কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গল অ্যাক্টিং ভার্টিক্যালি the center of gravity টা capital G, of center of gravity। আর তার আগে আমি কি বললাম, যে আমি যদি অ্যালজেব্রাইক সাম নিই, এই অ্যালজেব্রাইক সাম কাদের নেব? প্রত্যেকটা ইন্টিগ্রাল ডাব্লু আমি এর অ্যালজেব্রাইক সাম নিই অ্যাবাউট পয়েন্ট, তাহলে আমি সেটা পাবো। তাহলে পরে আমি এখানে আরেকটা কথা আমি লিখে দিই, সেটা হচ্ছে
ভাবে লিখতে a point G can be considered as that about which a algebraic sum of points all the দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কি হ্যাঁ স্যার। এইবার এরকম পয়েন্ট কি ড্র আমরা পয়েন্টটাকে ফাইন্ড আউট করি ক্যালকুলেশন করে আছে যে এটা সব সময় সেন্টার হবে। এবার তুমি অবজেক্টের শেপটাকে চেঞ্জ তাহলে তুমি দেখবে এই জি পয়েন্টটা এখন যেটা এখানে ড্র করা হয়েছে এই শেপটাকে কম করে দাও, এই জিটার নিচের দিকে নেমে আসতে পারে, উপরে পারে, বাঁদিকে ডান দিকে। তাহলে একটা বডির সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ড করে কত ফ্যাক্টরের উপর। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এইভাবে, এক হচ্ছে বডিটার যেটা মাস, সেই মাসের উপরে ডিপেন্ড করবে এরকম ভাবে মাসটা কিভাবে ডিভাইডেড হয়েছে বডি, তার মানে তোমার গিভেন মাস তার উপর ডিপেন্ড করছে, তার সাথে সাথে তোমার অফ দ্য বডি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস তোকে একসাথে কনসিডার করতে। এবার সেন্টার অফ গ্র্যাভিটি যে সব অবজেক্টের ভিতরেই থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির পার্টটা একটা ফ্যাক্টর। তুই যেই মোমেন্ট অফ মাসকে এই মোমেন্টে বডি শেপকে চেঞ্জ অটোমেটিক্যালি এই জিওমেট্রিক পয়েন্টটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার যদি আমাকে সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশন রিজিড, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির আমরা ডেফিনেশন যে যে কোনো একটা রিজিড বডির সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে বডির এমন একটা পয়েন্ট এখানে যে পয়েন্ট এ বডির এন্টায়ার ওয়েট অ্যাক্ট করবে এবং যতগুলো পার্টিকেল ওই বডিটা কনস্টিটিউটেড তাদের যদি আমি অ্যালজেব্রাইক সাম অফ মোমেন্টস অফ ওয়েটস ক্যালকুলেট করি অ্যাবাউট দ্যাট পয়েন্ট, তাহলে সেটা তাহলে আমার ডেফিনেশনটা কি দাঁড়াবে? আমার ডেফিনেশনটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটিকে ইন শর্ট বলা হয় উজ্জয়িনী সিজি। সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ rigid body defined as the point at which the entire weight of the body acts and the algebraic sum of weights of particles constitute the body about। দেখো ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আর যেটা বলছিলাম এটা মনে রাখবে, দ্য পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি বডি of a given mass depends on number one shape of the body and number two ton of mass।
তাহলে এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলে আমরা দেখতে পাবো সেন্টার অফ গ্র্যাভিটি এ লাই ইন দ্য বডি অর আউটসাইড দ্য বডি, যেখানে বডি নেই। এই মোমেন্টে আমি বডিকে ডিফর্ম করব, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো যে বডির সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু পজিশন চেঞ্জ করছে। এবারে আমরা যদি তোমার সেন্টার অফ গ্র্যাভিটির কয়েকটা ডায়াগ্রামকে কনসিডার করি উজ্জয়িনী, এই ডায়াগ্রামগুলো তোমার বইয়ের মধ্যেও আছে, তাও আমি তোমাকে ডায়াগ্রামগুলো দেখাচ্ছি। এবার আমি ধরো কনসিডার করছি সেন্টার অফ গ্র্যাভিটি অফ আর বডিজ। তাহলে আমরা এই রকম কতগুলো ডায়াগ্রাম পাবো। প্রথমে যদি আমরা কনসিডার করি একটা ইউনিফর্ম ওয়্যার, স্ট্রেট ওয়্যার বা একটা ইউনিফর্ম রড, যেখানে রডটা হচ্ছে আমাদের একটা ইউনিফর্মিটি মেনটেন করছে। মানে কি, রডের যদি আমি, রডটা তো একটা সিলিন্ডারের মতন দেখতে, তাহলে এই সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়াটা থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য রড সেম, এটাকে আমরা বলছি ইউনিফর্ম রড, এবং মাসটাও এইরকম কন্ডিশনে আমরা যদি একটা এরকম স্ট্রেট লাইন কনসিডার করি এই ওয়্যারের মতন থ্রু দিস ইউনিফর্ম রড, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাক্সিস অফ দ্য রড। এই দুটো কেসে, এই ইউনিফর্ম ওয়্যার অর ইউনিফর্ম রডের কেসে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে অ্যাট দ্য মিড পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ দ্য রড। এটা ক্যালকুলেট সবই কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই, আমাদের জাস্ট রাখতে হবে যেখানে রেগুলার বডিজ, মানে যেখানে জিওমেট্রিক শেপ রয়েছে, সেখানে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় এক্সিস্ট। এবারে দেখো বলা হয়েছিল, আমি একটু আগে বললাম সেন্টার অফ গ্র্যাভিটি এমন পয়েন্টে এক্সিস্ট করতে পারে যেখানে কোনো মেটাল নেই। আমরা যদি এই চার্টটাকে কনসিডার করি, এটা দেখো একটা সার্কুলার রিং, সার্কুলার রিং এর এই মাঝখানটা তো হলো, ওখানে তো কিছু মেটেরিয়াল তো নেই। কিন্তু যদি আমরা সার্কুলার রিং এ সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো এই সার্কুলার রিং এর যেটা জিও সেন্টার, যে পয়েন্টের অ্যাবাউটে তুমি তো তোমার সার্কুলার পার্টকে তুমি ড্র করতে পারো, এটাই হচ্ছে এর জিওমেট্রিক পয়েন্ট। এই সার্কুলার রিং এর সেন্টার অফ গ্র্যাভিটি এক্সিস্ট করে, মানে দেখো এর কোন, কারণ এই পার্টিকুলার শেপে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করতে গিয়ে দেখা গিয়েছে যে রেজাল্টেন্ট ফোর্সটা ওই পয়েন্ট অ্যাক্ট করে, তাই জন্য সেন্টার অফ এখানে লাই করছে আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি। দেখো এটা ক্লিয়ার তো জয়নি? হ্যাঁ স্যার। যদি আমরা এরকম একটা সার্কুলার ডিস্ক, তাহলে সার্কেলের সেন্টার, জিও সেন্টার হচ্ছে আমরা যদি ধরো তোমার এরকম একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা কাকে বলে জানো, আইডিয়া আছে জয়নি? ল্যামিনা মানে অবজেক্টটাকে ডাইমেনশন, এখন আমাদের তো এটাকে তুমি ডাইমেনশন, যদি তোমার খাতার বা বইয়ের একটা করো, তাহলে পেজটা দেখবে একটা শীটের মতো, পেজের একটা লেন্থ রয়েছে, একটা ব্রেডথ রয়েছে, কিন্তু একটা থিকনেস অলমোস্ট, তাহলে এরকম শীটের ফর্মে আমরা যদি করি ল্যামিনা, তাহলে এই যে ট্রায়াঙ্গুলার ল্যামিনা বলা হয়েছে, তার মানে তা হচ্ছে যে এটা একটা ডাইমেনশন থিকনেস। তাহলে এই ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ গ্র্যাভিটি, এই যে তোমার একটা ট্রায়াঙ্গেলের তিনটে আমরা ড্র করতে পারি, এগুলোকে কি বলে জয়নি জিওমেট্রি ওয়াইজ? স্যার মিডিয়ান। এই মিডিয়ান
যে intersect সেই পয়েন্টে পাওয়া যায় এই ট্রায়াঙ্গুলার ল্যামিনা। যদি আমরা একটা স্কোয়ারকে এটাকে ট্রায়াঙ্গেলের ফর্মে নেওয়া হয়েছে, এরকম একটা ল্যামিনাকে তুমি যদি স্কোয়ারের ফর্মে, তাহলে এই ডটেড লাইনগুলো হচ্ছে ডায়াগোনালস অফ, তাহলে এদের যে ইন্টারসেক্টিং সেটা হচ্ছে এই স্কোয়ারের শেপে যে শীটটা রয়েছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা যদি একটা রম্বাস কনসিডার করি, এই রম্বাসের ক্ষেত্রেও একই রকম, তো অপোজিট ডায়াগোনালের ইন্টারসেক্ট সেন্টার অফ গ্র্যাভিটি। এইবারে দেখো এখানে এই ট্রায়াঙ্গেলের ফর্মের মতো কোন শেপেড অফ, এই যে আমরা কর্নেটো আইসক্রিম খাই, কর্নেটো আইসক্রিমটা দেখবে এরকম দুটো পারে উজ্জ্বল, একটা হচ্ছে আর একটা হচ্ছে, এটা পুরো মেটেরিয়াল দিয়ে ফিল, আর এটার ভিতরটা হচ্ছে স্ট্রাকচার যদিও বা, যেহেতু আমাদের এখানে ফ্যাক্টর কি, শেপ অফ দ্য বডি একটা ফ্যাক্টর, দ্য বডি। আমরা যদি সলিড কোনটাকে কনসিডার করি তাহলে পরে এখানে মাসটা ডিস্ট্রিবিউট এন্টায়ার স্ট্রাকচার, কিন্তু দেখো যখন হলো কোন, তখন ভিতরটা তো হলো, তার মানে মাসটা শুধু রয়েছে আউটার পেরিফেরি, তাহলে মাস ডিস্ট্রিবিউশনটা এখানে। সেই জন্য ক্যালকুলেট করতে গিয়ে দেখা গেছে আমরা যদি সলিড, তাহলে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, সেই ভার্টিক্যাল অ্যাক্সিসটা যে পয়েন্টে এই কোণের বেসকে কাট করছে তার থেকে 1/4 হাইট অ্যাভাবে এই সলিড কোণের সেন্টার অফ গ্র্যাভিটি করে। কিন্তু যেই এটা হয়ে যাচ্ছে হলো কোণ, তখন দেখা যাচ্ছে ওই সেম ভার্টিক্যাল বেসের থেকে 1/3 হাইট অ্যাভাবে সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্ট করে। এই যে আমরা এই তিনটে মিডিয়ানের ইন্টারসেক্ট পয়েন্ট বলেছিলাম, এইটাকে বলা হয় হচ্ছে নামটা, ঠিক আছে? তাহলে এই হলো কোণ আর সলিড কোণের ব্যাপারটা ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আর এটা একটা কিউবয়েড, একটা 3 ডাইমেনশনাল রেক্টাঙ্গুলার ব্লক। এটা যদি হয় তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ সেম হয়ে যায়, এবারে যেরকম লেন্থ ব্রেড সেম, যদি এটাকে 3 নিয়ে যায় তাহলে পরে লেন্থ ব্রেড সেমের সাথে সাথে হাইটটা হয়, তাহলে সেই স্ট্রাকচারটা আমরা এটাকে না বলে আমরা কিউবয়েডও বলতে সবসময়, সাইডের ব্যাপার নেই, সেটা কিউব হোক বা কিউবয়েড হোক, যদি অপোজিট সাইডগুলোকে স্ট্রেট লাইন দিয়ে, তার মানে অপোজিট সাইডের যদি তুমি সেন্টারগুলোকে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করো, এরকম এখানে দেখো টপ আর বটম সারফেস, এখানে লেফট আর রাইট সাইড, এই টপ বটমের মিডে তুমি একটা স্ট্রেট লাইন, আবার লেফট আর রাইটের ফেসের এই দুটো হচ্ছে অফ গ্র্যাভিটি। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইবার একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা অবজেক্টকে সাসপেন্ড করাতে চাই এমন ভাবে এখানে বডিটাকে আমরা রাখতে পারবো, সাসপেন্ড, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির আউটে যদি সাসপেন্ড। কেন? তার কারণ দেখেছি যে সেন্টার অফ গ্র্যাভিটি সে যখন আমি অ্যালজেব্রাইক সাম অফ পার্টিকেল, এই টোটাল অফ গ্র্যাভিটি হবে, এই কারণের সবসময়তে মনে রাখবে প্রত্যেকটা বডিকে আমরা ব্যালেন্স বাই সাপোর্ট দ্য বডি অ্যাট ইটস গ্র্যাভিটি, এটা মনে রাখবে। এভরি বডি ক্যান বি
ব্যালেন্স বাই সাপোর্ট অ্যাট ইট একটা বডিকে ফ্রি সাসপেন্ড, তাহলে তুমি দেখবে যে বডিটা এমন একটা মানে পজিশনে এসে নামে যাবে, মানে রেস্টে যাবে, যে পজিশনটা থেকে দেখতে পাবে সেন্টার অফ গ্র্যাভিটিটা পয়েন্ট থেকে সাসপেন্ড আর ঠিক ভার্টিক্যালি নিচে। তার মানে আমি যদি ট্রায়াঙ্গুলার ল্যামিনা বা এই যে কোনো একটা পয়েন্ট সাসপেন্ড, তাহলে এই অবজেক্টগুলো নিজেরা নিজেদেরকে রোটেট করে এমনভাবে উঠে যাবে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্ট থেকে আমি সাসপেন্ড, সেই পয়েন্টের থেকে তুমি যদি একটা ভার্টিক্যাল লাইন, এই লাইনটা সেন্টার অফ গ্র্যাভিটির সাপোর্টেড হয়ে, দেখো ব্যাপারটা বোঝা গেল কিনা। হ্যাঁ স্যার। এইবারে আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটির, আমাদের তো রেগুলার বডির তো, যদি ইরেগুলার শেপেড একটা বডি দেওয়া হয় এটা তোমাকে, তাহলে পরে তার সেন্টার, তাহলে ধরো আমাকে বলা হলো ওখানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান বডি, যখনই এটা ইরেগুলার শেপ হয়ে যায় আমাদের কি, তাহলে সেই সেন্টার অফ করতে গেলে আমাদের একটা, এই প্রসেসটা তোমাকে আমি, ব্যাপারটা কিরকম দাঁড়ায় তার আগে তোমাকে ডায়াগ্রাম, এই হচ্ছে ডায়াগ্রামটা। ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে ধরো একটা আর ইরেগুলার শেপে, দেখতেই পাচ্ছ এর কোনো ডেফিনিট শেপ নেই। এবারে আমরা প্রথমে ল্যামিনাটাকে এই ল্যামিনার এজের দিকে তিনটে লাইন সেট করলাম প্রথম স্টেপ। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি সাসপেন্ড করতে পারবো, এইটাকে মাথায় রেখে এই এজের কাছে তিনটে হোল সেট করা হয়েছে। এবারে যখন আমি এই পয়েন্টের থেকে সাসপেন্ড করতে হবে বডিটার কেসে পিভট, তখন আমি এখান থেকে পয়েন্ট হবে এটা। এইবারে আমার দেখো একটা হরাইজেন্টাল স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের মধ্যে একটা হরাইজেন আর ক্ল্যাম্প করা থাকবে। এই হরাইজেন্টাল থেকে আমাকে এটাকে সাসপেন্ড সাসপেন্ড করাতে হবে। এইবার এবারে দেখো যখন সাসপেন্ড, দেখবে বডিটা একটু সেট করে আলটিমেটলি ও এইভাবে থেকে, এবার একটু আগে আমি কি, যে কোনো থেকে আমি বডিকে যদি সাসপেন্ড, তাহলে থেকে ও এমন ভাবে রেস করবে মানে বডিটা রেস্টে থাকবে এবং বডিটা অফ গ্র্যাভিটি যে পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে সাসপেন্ড, তার থেকে যদি আমি একটা ডাউনওয়ার্ড ডাইরেকশন ভার্টিক্যাল, যেই ভার্টিক্যাল, তাহলে আমি ফার্স্টে এটাকে বডিটা এই, তাহলে আমার এইটা হচ্ছে
এই পয়েন্টটা সাসপেন্ড আমি একটা ভার্টিক্যাল লাইনকে, এইবার আমি এই পিনটাকে ডিটাচ করে এবার সেকেন্ড হোলটাকে, এবার বডিটা আবার নিজে, তখন বডিটা আবার প্রিভিয়াস তাহলে সেকেন্ড পয়েন্টের রেসপেক্টে যখন আমি বডি সাসপেন্ড, সেই পয়েন্ট একটা ভার্টিক্যাল লাইন ড্র, এই ভার্টিক্যাল লাইনটা প্রিভিয়াস লাইনকে একটা point। এবার যে থার্ড যে হোল, সেই হোলের থেকে তুমি যখন বডিটাকে ফার্দার সাসপেন্ড, তখন তুমি আবার একটা অন এসে গেছে। এবার এই থার্ড হোল আর একটা ভার্টিক্যাল লাইন, তাহলে তুমি প্রত্যেকটা হোলের থেকে ড্রন ভার্টিক্যাল লাইন একটা পার্টিকুলার পয়েন্ট লাইন এসে, ওই পয়েন্টটাতে তুমি যদি একটা ফাইন বা আর করো, এইটাই হবে। আর এই তার শেপটা কি তোমার হলো? হ্যাঁ স্যার। তাহলে লজিকটা কি, যে কোনো পয়েন্টের থেকে আমি বডিকে সাসপেন্ড, বডি থেকে এমন ভাবে পয়েন্ট থেকে সাসপেন্ড, তার রেস্ট, যেখানে বডিটা রেস্টে থাকবে, এবং পয়েন্ট অফ সাসপেনশন থেকে তুমি একটা ভার্টিক্যাল লাইনকে ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে ওই ভার্টিক্যাল লাইনের উপরেই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি। আরে আমরা তিন, কারণ লাইনের আমাকে এক্স্যাক্ট এই লোকেশন ফাইট করবে তার শেপে অফ গ্র্যাভিটি। দেখো ক্লিয়ার কিনা বলো, কোনো কনফিউশন থাকলে বলো। না স্যার। তাহলে আমাদের এই পার্টের থিওরিটিক্যাল পোর্শন, এবার আমরা ফার্স্টে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম, তারপর আমরা সেকেন্ড পার্টের থিওরি যাচ্ছি। একটু খাতা পেনটা নাও উজ্জ্বল। ফার্স্ট একটা প্রবলেম ধরো, একটা প্রবলেম দিই। অফ প্রবলেমটা ভালো করে পিভট অ্যাবাউট দ্যাট, তাহলে আমার কাছে এখানে কি কি ডেটা দেওয়া রয়েছে? ফার্স্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট। সেকেন্ড ডেটা কি দেওয়া আছে? সেন্স অফ দ্য অ্যাপ্লাইড অ্যান্ড দ্য অর দ্য ডিস্টেন্স, এটা কত এটা আমাদের 5 সেন্ট। তাহলে আমাকে কি ক্যালকুলেট করবো? স্যার 39 into 65 সেন্টিমিটার। 39 × 5, তাহলে স্যার 1950। 1950 হবে।
স্যার 9 সেন্টিমিটার, কিন্তু নিউটন মিটারে কনভার্ট করতে হবে এসআই এর জন্য। কনভার্ট করতে চাও, তবে স্যার 9 সেন্টিমিটার হচ্ছে 10⁻⁻7 নিউটন মিটার। ভেরি গুড। তাহলে আমার কাছে ব্যাপারটা কি হলো, 1950 ইন 7, আর 1950 আমি 1.95 10⁻³ পারি তো? হ্যাঁ স্যার। তাহলে 10⁻³ আর 10 মাইনাস মাইনাস, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আমার হলো 5। দেখো, আর তো হ্যাঁ স্যার। আর যদি আর একটা প্রবলেম, এই প্রবলেমটা 6 12 আমার কাছে যেটা দেওয়া রয়েছে, এফ ইজ, আর কি, আর যে আমরা লেট আর অ্যান্ড, তাহলে আমাদের এইটা তো মোমেন্ট অফ ফোর্স ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো, ইকুয়াল টু 60 টাইম, ফাইনালি হবে স্যার মিটার। বাই 6 1/5। স্যার 0.2। একদম ফ্রি। এবার কাপলের কাপল acts such that arm couple 6 size 6। তাহলে আমার কাছে এটা কি?
given ডেটা হচ্ছে f equal to next ডেটা কি arm of the couple that is equal to 60 সেন্টিমিটার করতে হবে। তাহলে 60 মিটারকে মিটারে কনভার্ট করলে স্যার 0.6 মিটার। 0.6। আর কি ক্যালকুলেট করেছে? মোমেন্ট অফ কাপল। তাহলে মোমেন্ট অফ কাপলের আমার এটা কি ফোর্স টাইমস এটা দেওয়া রয়েছে। তাহলে 12 টাইমস 0.6 হবে স্যার 7.2 নেট। নিউটন মিটার। এইবার আমরা একটা ডায়াগ্রাম দিয়ে একটা দেখব। আমি আগে একটু তোমাকে এইরকম কোশ্চেনটা দিয়েছে ক্যালকুলেট নেক্সট একই সাথে আছে প্রবলেমটা আগে ক্যালকুলেট ওয়ার্ডিংটা ফার্স্ট পার্টটা আমাকে বলো 1/4টা পয়েন্টের অ্যাবাউটে টাইপ অফ মুভমেন্ট করছে আর এফটা সেম অ্যাবাউটে টাইপ অফ মুভমেন্ট স্যার ওয়াইজ না অ্যান্টি। স্যার F1 ক্লকওয়াইজ করছে, F2 অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। তাহলে আমার কাছে এখানে একটা ইনফরমেশন কি রয়েছে ওয়ান ক্লকওয়াইজ অ্যাবাউট F2 প্রডিউস অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার আমাকে আচ্ছা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ওয়াইজ মুভমেন্ট পজিটিভ না অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট? স্যার ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। ভেরি গুড, অ্যান্টি ক্লক কারেক্ট। তাহলে পরে আমি যদি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা ইজ ইকুয়াল টু একটা নেগেটিভ সাইনকে করি করব F1 টাইমস ফার্স্ট ডিস্টেন্সটাকে আমি ধরো এবার F1 এর ভ্যালু দিয়ে দেখো 1, তাহলে F1 এর করেসপন্ডিংটা কোনটা হবে? এটার হবে উজ্জ্বল। তাহলে আমরা কি লিখব -6 টাইমস দ্যাট ইজ ইকুয়াল টু -60। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবারে কি ক্যালকুলেট
অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমার পজিটিভ মোমেন্ট, তাহলে আমার এখানে প্লাস সাইন থাকবে, এটাকে আমি R2 F2 R2, তাহলে 15 টাইমস দ্যাট ইজ ইকুয়াল টু 60। এবার আমাকে কি ক্যালকুলেট, রেজাল্টেন্ট, তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট আমি আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টের স্টেটমেন্টকে ফলো করব। তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট দ্যাট উইল বি ইকুয়াল টু, এটা লিখতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট প্লাস ক্লকওয়াইজ মোমেন্ট, এটা লিখবো তো বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এটা ইজি দাঁড়াবে, আর এটা ইকুয়াল টু হচ্ছে -6 প্লাস, আচ্ছা সরি আমি ফার্স্টে যেহেতু, তাহলে আমাকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলো ডাইরেকশন টার্ন স্যার টার্নিং এফেক্ট হবে না? না, তাহলে আমাকে তার একটা কজ দেখাতে হবে। আমি কি বলবো, অ্যাজ দ্য রেজাল্টেন্ট, দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবারে আর এক ফোর্থ প্রবলেমটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইবার প্রবলেম 5-এও আমাদের একটা কি ডায়াগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে যেরকম আমরা তোমার ওই ভেরিফিকেশন অফ প্রিন্সিপাল অফ মোমেন্টস যেটা করলাম, তার যেরকম একটা ডায়াগ্রাম আমরা পেয়েছিলাম হরাইজন্টাল মিটার স্কেল, এর একটা ডায়াগ্রাম। আগে ফার্স্টে আমি তোমার প্রবলেমটা লিখি, তারপরে আমি তোমাকে প্রবলেমটা দিয়েছে এরকম, এ মিটার স্কেল ব্যালেন্স অ্যাটিট বাই সাসপেন্ড ইটস বাই find the arc it, আর তোমার ডায়াগ্রামটা প্রবলেমটাকে ভালো পড়া হলে আমাকে, হ্যাঁ স্যার, পড়া হয়েছে। এটা ক্লিয়ার তো? জানতে চাই। হ্যাঁ স্যার। এবারে আমি ফার্স্টে ডেটাগুলো আগে লিখে নিই।
W1 ইকুয়াল টু জিএফ বলেছে। দেখো একটা জিনিস এখানে আর রয়েছে, কারণ 30 হচ্ছে 30 সেন্টিমিটার, 50, তাই জন্য আমার আলটিমেটলি যখন রেজাল্টটা বেরোবে ফাইনালি আমি মার্কটাকে সেন্টিমিটার মাঝখানে আর আমার যতটা পারা যায়। তাহলে পরে ফার্স্ট পার্টে আমার W1 হচ্ছে এফ। এবার ফার্স্ট পার্টের ওয়ান কত হবে বলতে পারবে, বা R1 কত হবে বলতে পারবে? আমি এটাকে একটু, R1 মানে যে পয়েন্টের অ্যাবাউটে এই মিটার স্কেলটা পিভটেড, তার অ্যাবাউটে ব্যালেন্সড আছে, সেই পয়েন্ট থেকে যে পয়েন্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেই পয়েন্ট স্যার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। তাহলে পরে আমাকে এখানে এটা দেখিয়ে দিতে হবে কেন 20 মিটার। আমি এখানে দেখাবো -30। ভালো কথা। নেক্সট হচ্ছে W2। W2 ফিগার ওয়াইজ কত বলছে? 5G। তাহলে W2 হচ্ছে ফিগার ওয়াইজ 5G। আমি R2, এবারে স্কেলটা ব্যালেন্স, স্কেলটা যদি ব্যালেন্সড হয় তার মানে কি, দ্য স্কেল ইজ ইন রোটেশনাল ইকুইলিব্রিয়াম হলে আমরা প্রিন্সিপাল অফ অ্যাপ্লাই করব। তাহলে আমি কি, সিন্স দ্য স্কেল রোটেশনাল, হেন্স অ্যাকর্ডিং দ্য প্রিন্সিপাল অফ, we can write total clockwise movement must be equal to total, এবারে কোনটা ক্লকওয়াইজ মুভমেন্ট আর কোনটা অ্যান্টি? স্যার বি ক্লকওয়াইজ করবে, এ অ্যান্টি ক্লকওয়াইজ করবে। ভেরি গুড। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? W2 টাইমস R2 ইকুয়াল টু W1 টাইমস RO। হ্যাঁ স্যার। এবারে যা সাবস্টিটিউট আমি ক্যালকুলেট R2 W2 বলেছি, W2 5, 25 টাইমস R2 ইকুয়াল টু 50 টাইমস, তো উজ্জয়িনী R2। স্যার R2 হচ্ছে 40। এবারে ভালো, find the mark of the scale, the weight point B according to the figure is at a distance 40 centimeter from the mid of the scale, তাই তো হয়নি? হ্যাঁ স্যার। তাহলে পরে আমাকে যদি ক্যালকুলেট করতে হয় the mark the scale from where suspect কি হবে?
1 মিনিট। তাহলে দ্য মার্ক অন স্কয়ার ওয়েট সাসপেন্ডেড, এটা ইজি। Sir, 50 plus 40 centimeter. ভেরি গুড। প্লাস 40, দ্যাট ইজি। সেন্টিমিটার মার্কিং থেকে সাসপেন্ড। দেখো এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ স্যার। এইবার আমরা আরেকটা প্রবলেম, একটা সাইডে দুটো ফোর্স থাকবে আর একটা সাইডে একটা ফোর্স, তাহলে আমাদের মানে একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট প্রবলেমটা বলছি। দেখো ফর্ম অ্যালেন 40 at stage and অ্যালেন suspend third at W at a calculate diagram প্রবলেমটা ভালো তারপর স্যার পড়া হয়ে গেছে। এখানে clockwise মুভ কারা কারা প্রডিউস, স্যার ক্লকওয়াইজ মুভমেন্ট বি আর সি। আর সি প্রডিউস, আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট একা এ করছে। এবারে স্কেলটা ব্যালেন্সড, তার মানে আবার আগের বারের স্কেল ইকুয়াল। তাহলে পরে আমরা আগের লজিকটাকে, তাহলে আমি আগে ফার্স্টে বলে দিই দ্য স্কেল এটা কিন্তু তোমাকে যখনই তোমাকে এরকম ইউনিট আর স্কেল, তার মানে তোমরা স্টেট ফ্যাক্টর ফার্স্টে, কারণ এই রোটেশনাল ইকুইট না তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে আমাকে আগে ফার্স্ট এটা স্টেট করতে হবে দ্য স্কেল ইজ ইকুয়াল। তাহলে এবার আমার লজিক হবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস ক্লকওয়াইজ মোমেন্ট টোটাল ক্লক ইকুয়াল টু টোটাল এন্ড। তাহলে আমি ফার্স্টে ক্যালকুলেট করে নিই টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ হবে বলো। স্যার ক্যালকুলেট করতে চাই 30 সেন্টিমিটার ইন্টু 60। 30 সেন্টিমিটার ইন্টু, ভেরি গুড। তাহলে আমি জিনিস
ভাবে লিখতে পারি উজ্জয়িনী 60 টাইমস 40 মাইনাস 10, এভাবে ব্রেক করে দিয়ে দেবে। তাহলে 60 টাইমস যদি 30 হয় তাহলে আনসার কত হবে 1800। এইবার উজ্জয়িনী বলতো টোটাল ক্লকওয়াইজ মুভতে হয়, তাহলে আমি ফার্স্টে আগে 20টা করা যাক। 20-র টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট কত হবে? Sir, 10 into 20. মানে প্লাস ডাব্লু টাইমস, তার কত হবে উজ্জ্বল? Sir, 100 minus 40. আমি তাহলে আলটিমেট ফার্স্টেরটা তো 200 আর সেকেন্ডটা হচ্ছে ডাব্লু, তাহলে আমি এটা লিখতে পারি 200 প্লাস 60 ডাব্লু। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে অ্যাকর্ডিং অফ টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, টোটাল ক্লক টোটাল অ্যান্টি, তাহলে আমাদের ইকুয়েশন আসলো 100 প্লাস 60 ডাব্লু ইকুয়াল টু 1800। আমাকে কি ক্যালকুলেট হয়নি? ডাব্লু ডাব্লু তাহলে Sir, 1800 minus 200 by 60. 100 100, তার মানে 1800 মাইনাস 200 মিনস 100 বাই 6, তাহলে এটা তোমার 80/3, তাই তো? দেখো তো হ্যাঁ স্যার। পার্ট করি, তাহলে এটা আসে রেকারিং, তার মানে 10 হবে। Sir, gram force. গ্রাম দেখো আর তো, হ্যাঁ স্যার। তাহলে এই টাইপের প্রবলেম, আর একটা প্রবলেম আমাকে তারপরে আমরা, আচ্ছা থাক এই প্রবলেম আমাকে আমি বাড়িতে হোমওয়ার্ক দেবো, এটা করে আমাকে দেবে আগে এর মতো, দেখি তোমার এটা তাহলে আরো বেটার ক্লিয়ার। এইবারে আমরা আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্টটাতে চলে, সেকেন্ড সেকেন্ড পার্ট হচ্ছে সার্কুল। আচ্ছা একটা কথা বলো, যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ হয়েছে, হ্যাঁ স্যার। তাহলে প্রিন্সিপাল অফ মোমেন্ট ক্লকওয়াইজ অ্যান্টি ব্যাপারে কোনো আছে? না স্যার। এবারে চলে আসো আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, পার্ট ফর্ম সার্কুলার। সার্কুলার মোশন আমাকে বলে, সার্কুলার মোশন আমরা সিম্পলেস্ট টাইপ অফ, একটা ম্যাক্রোস্কোপিক তুমি এই সার্কুলার মোশন আর ম্যাক্রোস্কোপ অবজেক্ট মাইক্রোস্কোপ
অ্যাটমিক স্ট্রাকচার। হ্যাঁ স্যার। অ্যাটমিক স্ট্রাকচারের মানে বেসিকটা কি, সেন্টারে প্রত্যেকটা অ্যাটমের একটা হ্যাঁ স্যার। নিউক্লিয়াসকে সেন্টার করে সলভ করতে, সেট করতে। আর ইলেকট্রনকে কি আমরা খালি চোখে দেখতে পাই? না স্যার। তাহলে এটা একটা মাইক্রোস্কোপ। তাহলে এখানে ইলেকট্রন সলভ করছে অ্যাবাউট দ্য নিউক্লিয়াস অ্যাটম। এবার তুমি চলে আসো আমাদের সোলার সিস্টেম। সোলার সিস্টেমে প্ল্যানেট সানকে সেন্টার করে অ্যারাউন্ড অরবিট। তাহলে এগুলোকে আমরা টেলিস্কোপ অবজার্ভ করি। তাহলে এগুলো ম্যাক্রোস্কোপ। তাহলে এই যে সানকে আমি বল, মোশন অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান, এরা এক্সাম্পল সার্কুলার মোশন। তাহলে এই টাইপ অফ মোশন তুমি অবজার্ভ করবে, তখন তুমি দেখবে একটা অবজেক্ট বা একটা পার্টিকেল একটা ফিক্সড পয়েন্টকে সেন্টার করে একটা সার্কুলার পাথের সারকামফেয়ারেন্স দিয়ে এই রোটেশনটাকে এক্সিকিউট। এবার আমরা জানি যে যখন আমি একটা সার্কেলকে ড্র করি তখন সেই সার্কেলের রেডিয়াস ফিক্সড কনস্ট্যান্ট। তার মানে যে পয়েন্টের অ্যাবাউটে ওই অবজেক্টটা বা পার্টিকেলটা সার্কুলার মোশন তোমাকে যে কোনো মোমেন্টে অবজেক্টের পজিশন আর ফিক্সড পয়েন্ট যার অ্যাবাউটে ও সার্কুলার মোশন এক্সিকিউট, সেই ফিক্সড পয়েন্ট আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স টাইমের সাথে কখনো কেন করবে না? কারণ ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে তুমি যে সার্কেলটা ড্র করেছো সেই সার্কেলের সারকামফেয়ারেন্স পার্টিকেল, তাহলে পরে সার্কেলের তাহলে পরে যে ওই ফিক্সড পয়েন্ট থেকে অবজেক্টের যা ডিস্টেন্স সেটাও টাইমের সঙ্গে কখনো ভ্যারি করবে না, তার মানে সেটাও সবসময় ফিক্স থাকবে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো উজ্জয়িনী? স্যার। তাহলে পরে আমাকে যদি সার্কুলার মোশনের কন্ডিশনটা বলা হয়, তাহলে যখন আমি শুধু সার্কুলার মোশন বলবো তখন অবজেক্টের স্পিড চেঞ্জ করতে পারে, কিন্তু যখন ইউনিফর্ম সার্কুলার মোশন আমি বলবো তখন আমাকে মনে রাখতে হবে অবজেক্টের স্পিড কখনো না। এবার এখানে একটা কমন মিস্টেক হয়, অনেক স্টুডেন্ট এটা লিখে ফেলে যে অবজেক্টটা সার্কুলার পাথে অ্যাবাউট এ ফিক্সড কনস্ট্যান্ট ভেলোসিটি সেট করে বা মুভ ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। ভেলোসিটি যেই মোমেন্টে তুমি বলবে সেই মোমেন্টে কিন্তু তোমার আনসারটা রং হয়ে গেল। কেন? কারণ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি যার একটা ম্যাগনিটিউড আছে, একটা ডাইরেকশন আছে। সার্কুলার মোশনে যখন সার্কুলার মোশনটা ইউনিফর্ম তখন ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করে না, কিন্তু ডাইরেকশন অফ মোশন কন্টিনিউয়াসলি থাকে। সেই কারণের জন্য যখন আমাকে ইউনিফর্ম সার্কুলার মোশন, তখন কিন্তু মনে রাখবে কখনো ভেলোসিটি বলা যাবে না। দ্য স্পিড দ্যাট ইজ অফ দ্য ভেলোসিটি remain constant but the direction of motion will mostly। তাহলে আমি কি বলতে পারি? আমি জিনিসটা বলতে পারি when a body or a particle moves along the circumference of a circular path a constant velocity, the motion the body or the particle set to uniform circular
তাহলে যখন ইউনিফর্ম মোশন হয়, মোশনটা যদি অ্যালং স্ট্রেট লাইন হতো, তাহলে আমি কি বলতাম? ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করছে। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। এবার এখানে ডিস্টেন্সটা কভার করে অ্যালং দ্য সারকামফেয়ারেন্স। তাহলে পরে আমি কি বলবো? যে ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন the body or particle travels equal dis- distances in equal interval of time along the circum the circle. অনেক সময় সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কেল না বলে অ্যালং দ্য সার্কুলার পাথও বলে। আর স্পিডের কথাটা বলেছি উজ্জয়িনী, তাহলে এটা মনে রাখতে হবে কি? দ্য স্পিড অফ দ্য পার্টিকেল remains constant at each point on the circular path, but the direction of motion যেই চেঞ্জ করবে, অটোমেটিক্যালি আমি কি বলবো? ডাইরেকশন স্পিডের সাথে অ্যাড হয়ে গেলেই সেটা হয়ে যায় ভেলোসিটি। তো দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে স্পিড আর তোমার ভেলোসিটির এই দুটোর ডিফারেন্সিয়েশনটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে তোমাকে বলছিলাম যে ভেলোসিটির ডাইরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে উজ্জয়িনী, ব্যাপারটা কিরকম দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এইরকম। ধরো তুমি একটা ছোট পাথরকে, ধরো একটা পিস অফ স্টোনকে তুমি একটা থ্রেড দিয়ে শক্ত করে বাঁধলে, ফ্রি এন্ডটা তুমি হাতে করে ধরে রেখে ওই পার্টিকেলটাকে বা ওই পিস অফ স্টোনটাকে তুমি রোটেট করাচ্ছ একটা সার্কুলার পাথে। তুমি স্পিড যদি কন্টিনিউয়াসলি করতে থাকো উজ্জ্বল, একটা টাইমে তুমি দেখবে থ্রেডটা ছিঁড়ে গেছে, ব্রেক করে গেছে। যেই মোমেন্টে থ্রেডটা ব্রেক করে যায়, সেই মোমেন্টে কিন্তু দেখবে অফ স্টোনটা আর এরকম সার্কুলার পাথে কিন্তু হচ্ছে না। যেই মোমেন্টে থ্রেডটা ব্রেক করবে, পার্টিকেলটা দেখবে যে পয়েন্টে থ্রেডটা ব্রেক করেছে সেই পয়েন্ট থেকে পার্টিকেলটা একটা স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে এই স্ট্রেট লাইন মোশনটা কোথা থেকে? অ্যাকচুয়ালি পার্টিকেল নিজে থেকে এরকম ভাবে একটা পয়েন্টের অ্যাবাউটে সার্কুলার পাথে রোটেট করতে পারে না। ওকে রোটেট করাতে আমরা বাধ্য, যে ফোর্সটা দিয়ে আমরা বাধ্য করি তার নাম হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো পার্টিকেলটার সবসময়তে টেন্ডেন্সি থাকে ও স্ট্রেট লাইনে মুভ, কিন্তু তোকে ফোর্সফুল একটা পয়েন্টের অ্যাবাউটে রোটেট করাচ্ছ, তাহলে পার্টিকেলটার যদি ডাইরেকশন আমার করতে, তাহলে পার্টিকেলটা এই ফিগার ওয়াইজ পার্টিকেলটা ক্লকওয়াইজ রোটেট করবে। তাহলে যেদিকে রোটেট করবে উজ্জ্বল, সেই রোটেশনের ডাইরেকশনে এই সার্কামফেয়ারেন্সের যে কোনো পয়েন্ট থেকে একটা করে যদি ট্যানজেন্ট ড্র করো, ডাইরেকশনে পার্টিকেলটা রোটেট করছে, তাহলে এই ট্যানজেন্টগুলো ওই পার্টিকুলার পয়েন্টে ডাইরেকশনকে ডিফাইন করবে। এবার দেখো এ বি সি ডি চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্টে চারটে ডিফারেন্ট ট্যানজেন্ট ড্র করা হয়েছে। কোনো ট্যানজেন্ট দেখো ট্যানজেন্ট ডাইরেকশন, তার মানে কি ডাইরেকশন অফ মোশন। কিন্তু অফ দ্য পার্টিকেল, আমি এই পার্টিকেলটার রোটেশনটাকে বলছি
তাহলে ভি এর ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন কারেন্ট। কারণের দেখো এখানে বলা হয়েছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। আর এই যে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে, যদি থ্রেডটা পার্টিকেলটা যখন পয়েন্টে, তখন যদি থ্রেডটা ব্রেক করে, তাহলে পার্টিকেলটা এই ডি থেকে এই দিকে রোটেট না করে এই স্ট্রেট লাইন বরাবর ছিটকে বেরিয়ে। ঠিক একই রকম ভাবে যদি এইখানে এ পয়েন্টে থ্রেডটা ব্রেক করে, তাহলে এই ডিরেক্ট এ পয়েন্টে স্ট্রেট লাইন, পার্টিকেলটা সেই কানেক্টেড লাইন বরাবর মুভ। দেখো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আর এই যে তুমি থ্রেডটাকে দিয়ে হাতে করে পার্টিকেলটাকে রোটেট করাচ্ছ, তার মানে থ্রেড দিয়ে পার্টিকেল অ্যাপ্লাই করছো, যার জন্য পার্টিকেল এই ফোর্সটা হচ্ছে মাস অর এই তার মোশন, তার নাম হচ্ছে, এটা থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে পরে রোটেশন সম্ভব নয়। থাকবে পার্টিকেল সবসময় লাইনেই আমরা ফোর্স করি একটা পয়েন্টের অ্যাবাউটে করাতে। তখন আমরা নেক্সট ক্লাসে আরো এটাকে, যখন ইলেকট্রন রিভলভ করছে সেখানেও, সেখানে আমাদের মত হাতের এখানে একটা ফোর্স, যার জন্য ঠিক একই রকম ভাবে তখন তুমি প্ল্যানেটারি মোশনকে কনসিডার করছো, সেখানেও কোনো রকম কোনো থ্রেড নেই, কিন্তু সেখানে একটা যেন একটা ইমাজিনারি থ্রেড আছে, যার জন্য প্ল্যানেটগুলো সানকে সেন্টার করে রিভলভ করছে। প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখব সেন্ট্রিপেটাল ফোর্স এক্সিস্টে, তবেই রোটেশন হচ্ছে। ইনফ্যাক্ট যখন গাড়ি করে কোথাও যাচ্ছ, তখন গাড়ির উপর টার্ন নিচ্ছে, ওই টার্নিং এর সময়তে একটা ওই টার্নিং এর টাইমেও কিন্তু টার্ন। তো ইন গেলে তার নেক্সট ক্লাসে তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাস করলাম তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কনফিউশন কিছু নেই তো? না স্যার। আচ্ছা, তাহলে চলো তুমি করে নাও, আমি ক্লাসটা আজকে এখানে শেষ। আমি আবার আগের দিন একটা কোয়েশ্চেন পেপার পাঠিয়ে দেবো একটা আর আগের দিনে কোয়েশ্চেন কোথায় কোথায় হ্যাঁ ওই ওয়ার্ডিং এর ভুল বুঝতে পারছো তো, সেন্টেন্স আর কিন্তু কেয়ারফুল থাকতে হবে। অ্যালং আর অ্যাবাউট কি পারেন, এটা তুমি পড়ার হ্যাঁ স্যার। এই ছোট, বাকিটা সব ঠিক লিখে, মানে একটা ওয়ার্ড গুলো থাকে কি ওয়ার্ড, যার উপর বেস আমার এন্টার বা ওই ওয়ার্ডটা যেন কোনোভাবে হ্যাঁ স্যার। আমরা রিপিটেডলি প্র্যাকটিস করি ব্যাপারগুলো সব, আর কোনো। তাহলে চলো আজকে ক্লাসটা আমি, ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট উজ্জয়িনী। গুড নাইট স্যার।